আজকে আমি শুরু করতে যাচ্ছি ক্লাস 11-এর সেট সমূহ বা সেটস চ্যাপ্টার 1। তো প্রথমে আমি বলতে চাই যে সেটের আবিষ্কারক বা সেটের ধারণা প্রথম কে প্রকাশ করেন, সেটা হচ্ছে বিখ্যাত জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর। প্রথমত সেটের ধারণা প্রকাশ করেন বা সেট তত্ত্বের বিকাশ করেন। তো এটা তোমাদের বইয়ের একদম প্রথম পেজেই যে জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টরের ছবি দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ওনার সম্বন্ধে কিছু পাবে। তো ওখান থেকে তোমরা বই থেকে পড়ে নিও। এখন আমি আসছি যে সেটের সংজ্ঞা, মানে সেট বলতে আমরা কি বুঝি। তো সেট বলতে আমরা বুঝি যে বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে সেট বলা হয়। বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে বলা হয় সেট। তো এখন শুধুমাত্র এইটুকু বললে তো হবে না, বস্তুসমূহের মধ্যে তো অনেক রকম হতে পারে। তো বস্তুসমূহের সংকলনগুলা কি হতে পারে? প্রথমত হতে হবে সংকলনটা হতে হবে সুসংজ্ঞাত। সংকলনটি সুসংজ্ঞাত হতে হবে, সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড, যেটা আমরা বলি ওয়েল ডিফাইন্ড। সুসংজ্ঞাত বলতে গেলে আমরা বুঝি যেমন যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা জিনিস সে যে সংগঠনটা, ওইটারে সবাই যাতে একইভাবে চিনে বা ওইগুলারে সবাই যাতে আলাদা আলাদাভাবে না চিনে। যেমন আমি যদি বলি যে এ, এখন এই যে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরটা এ, এটারে আমি যদি ভারতে যে কোনো মানুষের বলি এ, বা ত্রিপুরার যে কোনো মানুষের যদি বলি এ, তাহলে এটা এই বলবে। এখন এটাকে যদি আমি আমেরিকায় গিয়ে বলি, তাহলে আমেরিকার তারাও এটাকে এই বলবে, রাশিয়ার তারাও এটাকে এই বলবে। তাহলে এটার মানটা কোনোভাবেই পরিবর্তন হবে না, এ সব ক্ষেত্রেই প্রযোজ্য, আর একে সবাই এই বলবে। যেমন আমি যদি বলি 5, তাহলে এটাকে সবাই 5ই বলবে। এখন আমি যদি বলি যে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে কী কী আইতেছে? স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, তো 1 2 3 4। এখন স্বাভাবিক সংখ্যার তুমি যে কেউ যদি বলে যে স্বাভাবিক সংখ্যার সেট কি, তাহলে সবাই প্রথম থেকেই বলবে যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। এখন এটা তুমি যারাই জিজ্ঞেস করো না কেন, সবাই 1 থেকেই বলবে। তার মানে কি? তার মানে সেটের যে সংকলনগুলো হবে এটা সুসংজ্ঞাত হতে হবে। এখন এটার আমরা যাই বলি, যদি এ হয় তাহলে সবাই এটাকে এই বলতে হবে, যদি 5 হয় তাহলে এটাকে সবাই 5ই বলতে হবে। তাহলে সংকলনটা হতে হবে সুসংজ্ঞাত। এখন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সংকলনটির অন্তর্গত প্রতিটি পদ বা বস্তু ভিন্ন হতে হবে। সংকলনটির অন্তর্গত প্রতিটি পদ বা বস্তু ভিন্ন হতে হবে, ভিন্ন হতে হবে। এখন 3 নাম্বার হচ্ছে, আচ্ছা, সংকলনটির অন্তর্গত প্রতিটি পদ বা বস্তু ভিন্ন হতে হবে বলতে যে সেটের মধ্যে আমরা যে বস্তু বা যে পদগুলো লিখব ওইগুলো সবগুলো আলাদা আলাদা হতে হবে, একটার সাথে একটার যাতে কোনো মিল না থাকে। এবং তৃতীয়ত হবে সংকলনটি অন্তর্গত বস্তুগুলি বা পদগুলো যাই বলি ক্রমনিরপেক্ষ। ক্রমনিরপেক্ষ বলতে এখানে সংকলনের অন্তর্গত যে পদগুলোই, এগুলোই একটার উপর আরেকটা নির্ভরশীল নয়, সবগুলোই আলাদা আলাদাভাবে থাকতে হবে এবং সবগুলোর আলাদা আলাদা পরিচয় থাকতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে নেই, যেমন ইংরেজি বর্ণমালার যে স্বরবর্ণগুলো আছে, স্বরবর্ণ,
এখন ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলোর মধ্যে কি কি আইব? এ, ই, আই, ও, ইউ। এখন আমি যদি ইংরেজি অ্যালফাবেটের যে ভাওয়েলগুলো আছে এগুলো তুমি যারেই জিজ্ঞাসা করো না কেন সবাই একই রকম উত্তর দেবে যে ইংরেজি বর্ণমালাতে ভাওয়েলগুলো কি আছে? এ, ই, আই, ও, ইউ এটি আছে। এই 5টা ছাড়া তো আর কিছুই নেই। তাইলে 2 নাম্বার আমি যদি এক্সাম্পল হিসেবে লিখি তাহলে লিখতে পারি ত্রিপুরার সমস্ত কলেজ সমূহ। এখন ত্রিপুরাতে যতগুলোই কলেজ আছে সবগুলা তো একটা নির্দিষ্ট আছে, সবগুলা কলেজে একটা নির্দিষ্ট আছে, বা আমি যারাই জিজ্ঞেস করি সে সবগুলা কলেজের নামই একই নাম বলবে সবাই। তারপরে যেমন আমি যদি বলি যে ইংরেজি মাস সমূহের সমাহার। আমাদের যে ইংরেজি মাসগুলি আছে এখানে কটা মাস আছে? 12টা মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি করে লাস্টে ডিসেম্বর অবধি। এখন আমি যাকেই প্রশ্ন করব সবাই তো একই নাম বলবে না, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর অবধি। তাহলে সেটের এক্সাম্পলগুলো হচ্ছে এরকম যেগুলা সবাই, আমরা যাকেই জিজ্ঞেস করি সবাই যাতে একই রকম উত্তর দেয়, তাহলে ওইগুলারই আমরা সেট বলতে পারি। এখন যদি সেট হয় না এমন কিছুর এক্সাম্পল আমি যদি বলি, হয় না এমন এক্সাম্পল যদি বলি তাহলে আমরা কি বলবো? যেমন আমি যদি বলি 1 নম্বরে যে সর্বশ্রেষ্ঠ 2 জন গায়কের নাম। এখন সর্বশ্রেষ্ঠ 2 জন গায়কের নাম, তো যদি আমার যে 2 জন প্রিয় গায়ক তার সাথে তোমাদের যে 2 জন প্রিয় গায়কের নাম নাও মিলতে পারে, বা তুমি অন্য কাউকে জিজ্ঞেস করলে তারা অন্য নাম বলবে, তুমি তোমার প্রিয় গায়কের নাম অন্য রকম বলবে, বা অনেক সময় একও হইতে পারে, কিন্তু সবার সাথে তো সবার মিলতো না। তাহলে এগুলো হবে কি? তাহলে এগুলারে আমরা সেট বলতে পারি না। এবার আমি যদি বলি যে 2 নম্বর উদাহরণ হিসাবে আমি যদি নেই যে তোমার গ্রামের একজন ভালো ছেলে। এখন তোমার গ্রামের মধ্যে শুধু ভালো ছেলে কি একজনই আছে? আছে তো অনেকেই। এখন তুমি যদি তোমার একজন বন্ধুকে জিজ্ঞেস করো যে তোমার বন্ধুর মতে গ্রামের ভালো ছেলে কে, তখন সে তো নিশ্চয়ই হ্যার নাম বলবে, অন্য কারো নাম তো আর নিশ্চয়ই বলবে না। তাহলে সেই হিসাবে এখন তোমার মতে মনে হবে যে তুমিই ভালো, কিন্তু এখানে তো 2 জনের মতামত ভিন্ন ভিন্ন। তাহলে যেই সব ক্ষেত্রে 2 জনের মতামত মিল নেই, 2 জনের মতামতের কোনো মিল নেই, তাহলে সেইগুলা মানে কোনোদিনও সেট হইবে না। তাহলে এখন সেট বলতে গেলে আমরা বুঝি যে কি বুঝি? বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে বলা হয় সেট। সেটের যে বস্তুসমূহের সংকলনটি সুসংজ্ঞাত হতে হবে, সংকলনের অন্তর্গত প্রতিটি বস্তু ভিন্ন হতে হবে, সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ হতে হবে। এক্সাম্পল হিসাবে আমি যদি উদাহরণ হিসেবে নেই তাহলে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ 5টি আছে। এটা একদম আমরা সবাই জানি যে ইংরেজি বর্ণমালাতে 5টিই আছে স্বরবর্ণ, আর এটা সবার ক্ষেত্রেই একই রকম। তারপরে আমি যদি বলি ইংরেজি মাসসমূহের সমাহার। এখন ইংরেজি মাস তো আছেই 12টা, তো সবাই তো একই রকমই বলবে, তাহলে এটা সেট হবে। ত্রিপুরার সমস্ত কলেজ, ত্রিপুরাতে যতগুলো কলেজ আছে সবগুলোই একটা নির্দিষ্ট, সবগুলোই আলাদা আলাদা, আর সবগুলোকে আমি যদি যারাই জিজ্ঞেস করি সবাই একই নাম বলবে, তাহলে এগুলো হচ্ছে সেট। কিন্তু যেই ক্ষেত্রে 2 জনের মতামতের কোনো মিল থাকবে না, 2 জনের মতামত 2 রকম হবে, সেগুলো কখনো সেট হবে না। তারপরে আসছি সেটের কিছু জিনিস, যেমন আমরা যদি বলি যে কিছু সেটের এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, যেমন স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোত্থেকে? 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি অবধি। ইনফিনিট বলতে অসংখ্য,
আমরা গণে তো আর শেষ করতে পারবো না। তো স্বাভাবিক সংখ্যার সেটের আমরা এন দিয়ে লিখি। তো এনটা আমরা সবসময় এই এন লিখবো না। এই এন বলতে তো আমরা বুঝাইতেছি যে আমাদের যে ইংরেজি বর্ণমালার এন। তো আমরা কি করি, এই এনটারে একটু মোটা করে লিখি একটা সাইড, যাতে আমরা বুঝি যে এটা দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যা সেট বুঝাই। তারপরে যেমন আছে অখণ্ড, অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড সংখ্যার সেটেরে আমরা লিখি জেড দিয়ে। তো জেডের এই সাইডটারে আমরা একটু মোটা করে লিখি। তারপরে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেটের আমরা লিখি কিউ দিয়ে। তারপরে আছে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটের আমরা লিখি ক্যাপিটাল আর। তারপরে আছে ধনাত্মক মূলদ সংখ্যা, ধনাত্মক মূলদ সংখ্যার সেট, ধনাত্মক মূলদ সংখ্যার সেটের আমরা লিখি কিউ প্লাস, কিউর উপরে প্লাস। তাহলে ঋণাত্মকের ক্ষেত্রে কি হবে, ঋণাত্মক মূলদ সংখ্যার সেট হবে কিউ মাইনাস। বুঝা গেছে? তাহলে এগুলার আমরা এভাবে লিখি। এবার আসছি এখন একটা সেট আমি নিলাম এ ইকুয়ালস 1 2 3 4। এখন এই সেটটারে আমরা যদি বলি যে 1 1 এ সেটের ভিতরে আছে, 1 হলো এ সেটের একটা পদ। এখন এটার আমরা কিভাবে লিখব, তাহলে আমরা এইভাবে লিখব যে 1 অ্যাপসাইলন। তো এটা একটা গ্রিক লেটার অ্যাপসাইলন। তো এটার আমরা এই সেটের মধ্যে এটাকে আমরা বলি বিলংস টু। তাহলে 1 বিলংস টু এ, তার মানে এটা দিয়ে আমরা বুঝাই যে এই যে 1 সংখ্যাটা আছে এটা এ সেটের মধ্যে আছে, এটার আমরা বিলংস টু বলি, বিলংস টু। তাহলে 1 এ সেটের মধ্যে আছে। এখন যদি বলি যে 7 বিলংস টু এ, তাহলে এটা কি ঠিক? এটা তো ঠিক না, কারণ 7 তো এ সেটের মধ্যে নেই। এ সেটের মধ্যে শুধু 4টি সংখ্যা আছে, একটা 1 2 3 আর 4। তাহলে 7 তো এ সেটের মধ্যে নেই, তাহলে এটা কীভাবে লিখব? তাহলে 7 ডাজ নট বিলংস টু এ, এটাকে আমরা বলি ডাজ নট বিলংস টু। তাহলে 7 ডাজ নট বিলংস টু এ। এবার আসছি সেটের মধ্যে এই যে এইটাকে, এই সিম্বলটাকে আমরা সেটের মধ্যে বলি সাচ দ্যাট, সাচ দ্যাট। এটা আমাদের কাজে আসবে অনেক কাজে। তো এটাকে এখন জেনে রাখো যে এটাকে আমরা বলি সাচ দ্যাট, বা বাংলা হচ্ছে এমন যে। তো বাংলা নামটার থেকে ইংরেজি নামটাই ভালো, সাচ দ্যাট। এবার আসছি সেটের উপস্থাপন, সেটের উপস্থাপন। সেটের উপস্থাপন আমরা ক্লাস 11-এ আর ক্লাস 12-এ আমরা দুরকমভাবেই করি। একটা হচ্ছে রোস্টার বা ছকবন্দীকরণ, ছকবন্দীকরণ বা তালিকাবদ্ধ পদ্ধতি। মানে সেটের অন্তর্গত যে পদগুলো আছে ওইগুলোর আমরা কিভাবে লিখব? আমরা রোস্টার বা ছকবন্দীকরণ বা তালিকাবদ্ধ সবগুলাকে আমরা একই জিনিস, আলাদা আলাদা নাম বাট একই জিনিস। ইংরেজিতে যদি বলি তাহলে রোস্টার অর টেবুলার ফর্ম, টেবুলার ফর্ম। ঠিক আছে? তাহলে এইভাবে এই ফর্মে আমরা কিভাবে লিখি? ধরি যদি এ একটা সেট হয়, এটার মধ্যে 1 2 3 4 5 6 ডট 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 দিয়ে আমরা, তাহলে সেট রোস্টার ফর্মে লিখলে আমরা কিভাবে লিখব? আচ্ছা, সেট প্রথমত লিখতে লাগে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, আর রোস্টার ফর্ম বা ছকবন্দীকরণ আমরা কিভাবে লিখি? যে সেটের যে সংখ্যাগুলো আছে ওগুলোর আমরা কমা কমা দিয়ে একটা একটা করে লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম বা ছকবন্দীকরণের উদাহরণ। যেমন আমি যদি আরেকটা লিখি, বি একটা সেট,
এখানে যদি আমি লিখি যে ইংরেজি বর্ণমালার যে ভায়েলগুলো আছে এ, ই, আই, ও, ইউ, তাহলে রোস্টার ফর্ম বা ছকবন্দীকরণে আমরা কীভাবে লিখি? এভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে লিখি। তারপরে আছে 2 নাম্বার হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট গঠন, ইংরেজিতে বলি আমরা সেট বিল্ডার। সেট বিল্ডার ফর্ম। তাহলে এই পদ্ধতিতে আমরা সেটকে কিভাবে লিখি? এই পদ্ধতিতে আমরা লিখি যে এ ইকুয়ালস, আমি যে উপরের সেটটা আছে ওইটারই আমি সেট গঠন বা ধর্মভিত্তিক আকারে লিখতেছি। যেমন এখানে কি আছে 1 2 3 4 5 6, তার মানে এটা কি? এটা তো একটা স্বাভাবিক সংখ্যার সেট, 1 থেকে শুরু হয়ে স্বাভাবিক সংখ্যার সেটটা চলতেছে। তাহলে এটার আমরা কি লিখুম? তাহলে এটারে আমরা ফার্স্টে এইভাবে লিখতে লাগে এক্স সাচ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এটার আমরা এইভাবে লিখি এক্স সাচ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা। এটা দিয়ে সেটা আমরা কি বুঝতেছি যে এই সেটের অন্তর্গত যতগুলা পদ আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যার সেট। তো এক্স হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কীভাবে? 1 2 3 4 5। তো রোস্টার ফর্মে আমরা এইভাবে লিখি, কমা কমা দিয়ে লিখি। আর ধর্মভিত্তিকে আমরা লিখিত আকারে লিখি। যেমন বি সেটটা কী হবে? তাহলে এক্স সাচ দ্যাট এক্স হলো সর্বর্ণ। তাহলে এই যে সর্বর্ণগুলোরা আছে আমরা এভাবে লিখতে পারি। এইবার এই দুইটাভাবে আমরা সেট লিখি, একটা ধর্মভিত্তিক আর একটা রোস্টার বা ছকবন্দীকরণ বা তালিকাবদ্ধ পদ্ধতিও এটাকে বলে। এখন যাচ্ছি কিছু সেটের যে কত রকমের সেট আছে ওইগুলাতে। এখন আমি যদি বলি যে সেট কত রকমের আছে, সেট তো বিভিন্ন প্রকারের হতে পারে। তার মধ্যে এখানে অনেকগুলি প্রকার আছে, 7-8 রকমের। যেমন সসীম সেট ও অসীম সেট। এখন আমি এখানে আর সসীম সেট কাকে বলে অসীম সেট কাকে বলে গুলো লেখাই না, এটা লিখতে অনেকটা টাইম লাগবে। তো সসীম সেট অসীম সেট কাকে বলে, একপদী সেট কাকে বলে, শূন্য সেট বা খালি সেট কাকে বলে, এগুলা তোমাদের টেক্সট বইয়ে আছে। তো আমি এখন একটা এক্সাম্পল দিয়ে সেটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিতেছি যে কিভাবে হবে। তাহলে সসীম সেট বলতে গেলে যে সেটের ভিতরের যে যতগুলা পদ থাকে ওইগুলা একটা নির্দিষ্ট মাত্রা থাকে বা আমরা ওইগুলারে গণতে পারি। যেমন এ ইকুয়ালস টু আমি যদি বলি 1 2 3 4 5 6 7 এতটুকু। তাহলে এখানে এ সেটের মধ্যে কয়টা পদ আছে? এ সেটের মধ্যে আছে 7টা পদ। এগুলোর আমরা গণতে পারি, মানে সসীম সংখ্যক, মানে সেটগুলো একটা নির্দিষ্ট সংখ্যক আছে। তাহলে এটার আমরা বলি সসীম সেট। এবার অসীম সেট যদি বলি, অসীম সেট বলতে গেলে যেমন আমি যদি বলি 2 4 6 8 10 ... তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতেছি যে 2 4 6 8 10 এভাবে চলতেছে 12 14 করে। এই সেটটা হচ্ছে অসীম সেট, কারণ এটার কোনো শেষ পদ নাই, এটা শুধু চলতেছে। তাহলে এটা কি? এটা একটা যুগ্ম সংখ্যার সেট, যুগ্ম বা জোট সংখ্যাগুলো যেগুলি 2 4 6 8 10। তাহলে অসীম সেট হচ্ছে, এটা হচ্ছে অসীম সেটের উদাহরণ, এটা হচ্ছে সসীম সেটের উদাহরণ। সসীম সেট বলতে যেই সেটগুলোর পদ আমরা একটা নির্দিষ্ট সংখ্যক থাকে বা পদগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারি। আর অসীম সেট বলতে যে সেটের পদগুলোর গণনা করে শেষ করা যায় না। এবার আসছি একপদী সেট। একপদী সেট বলতে আমরা কি বুঝি? একপদী মানে সেটের মধ্যে একটাই পদ আছে। যদি আমরা একটা সেট নেই, সেটের ভিতরে আমি যদি লিখি এ, তার মানে কি বোঝাইতেছে যে এ সেটটার মধ্যে একটাই পদ আছে, এটা হচ্ছে এ। তাহলে এইরকম সেটগুলোরে বলা হয় একপদী সেট বা একক সেটও বলা হয়। একক সেট তোমাদের টেক্সট বইয়ে বোধহয় লেখা আছে একক সেট।
ইংরেজি নাম হচ্ছে সিঙ্গেলটন সেট। তারপরে হচ্ছে শূন্য সেট বা খালি সেট। শূন্য সেট বলতে যদি সেটের মধ্যে কোনো কিছুই না থাকে, এই একটা সেট, এটার মধ্যে কোনো কিছুই নেই, এভাবে খালি ঘর, তো এটার আমরা বলি শূন্য সেট। এটার আমরা ফাই দিয়েও লিখি, ফাই, এটাও একটা গ্রিক অক্ষর ফাই। তো এই শূন্য সেটটার আমরা ফাই দিয়ে লিখি। আচ্ছা, শূন্য সেটের উদাহরণ হিসাবে আমি যদি নেই যে এ ইকুয়ালস এক্স সাজ দ্যাট এক্স হলো একটি স্বাভাবিক সংখ্যা যা 2 এবং 3 এর মধ্যবর্তী, তাইলে এই সেটের ভিতরে কি কোনো পদ সংখ্যা আছে? এক্স হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা যা 2 এবং 3 এর মধ্যবর্তী, মানে 2 আর 3 এর মধ্যে তো কোনো স্বাভাবিক সংখ্যাই নাই। 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, 2 আর 3 হচ্ছে পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 আর 3 এর মধ্যে তো কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তাহলে আমি এই সেটটারে কি লিখব? তাহলে এ সেট ইকুয়ালস টু তো আমি ফাই লিখব, কারণ এখানে তো কোনো সংখ্যাই নেই। তাহলে সংখ্যা নেই মানে ফাই, বা এটারে এভাবে সেকেন্ড ব্র্যাকেট লিখো, ভিতরে খালি রাখবো। তারপরে আসছি উপসেট। উপসেট বলতে আমরা কি বুঝি? উপসেট বলতে যদি এমন হয় যে যদি দুইটা সেট এ আমরা নেই, বি একটা সেট নেই, যেমন এ সেটের মধ্যে 1 2 3 4 5 নিলাম, বি সেটের মধ্যে নিলাম 2 4 5, তাহলে এখানে এ সেটের যতগুলি পদ আছে সবগুলি, বি সেটের যতগুলি পদ আছে সবগুলোই এ সেটের মধ্যে আছে। তার মানে আমি কি লিখতে পারি যে বি সেটটা এ সেটের উপসেট। তো উপসেটের আমরা এইভাবে লিখি, এই চিহ্নটা দিয়ে আমরা উপসেট বুঝি এভাবে। তাহলে কি বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে আছে, তার মানে বি সেট হলো এ সেটের উপসেট, তাহলে এটা দিয়ে আমরা উপসেট বুঝি। এবার আসছি সমান সেট। সমান সেট কি? যেমন এ একটা সেট আছে এ ই আই ও, বি একটা সেট আছে ই আই ও এ, তাহলে এখানে এ সেটের যে পদগুলা আর বি সেটের যে পদগুলা এগুলো সবগুলো সেমই আছে, কিন্তু আগে পরে আছে। তো আগে পরে থাকলে কোনো আগে পরে থাকুন আর এভাবে থাকুন আর এভাবে একই কথা, কারণ সেটের যে পদগুলো ওইগুলো তো সব একই রকম। তাহলে কি এ সেটের প্রত্যেকটা পদ যদি বি সেটের মধ্যে থাকে তাহলে এ ইকুয়ালস টু বি, মানে এ সেট ইকুয়ালস টু বি সেট, এই দুটোটা হচ্ছে সমান সেট। তারপরে আসছি অধিসেট। আচ্ছা, অধিসেট বলতে আমরা কি বুঝি? অধিসেট আর একটা হচ্ছে যথার্থ উপসেট। আচ্ছা, এখানে অধিসেট আছে, অধিসেট মানে হচ্ছে সুপার সেট যেটা আমরা বলি। তো সুপার সেট বলতে গেলে আমরা এমন বুঝাই যে যদি একটা সেট আমি নেই এ ইকুয়ালস টু 1 2 3 4 5, আর বি যদি আমি একটা সেট নেই 2 3 4, তাহলে এটার মধ্যে দেখো বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের মধ্যে আছে, কিন্তু বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের মধ্যে আছে, কিন্তু বি নট ইকুয়ালস টু এ। তাহলে এটা দিয়ে আমরা বুঝি বি এ সেট হচ্ছে বি সেটের অধিসেট, কারণ এখানে আমাদের এ সেটটা হচ্ছে বড়, কার থেকে বড়? এ সেটটা বড় বি সেটের থেকে, তাইলে এখানে এ হচ্ছে বড় বি এর থেকে, তাহলে এখানে এ কে বলা হইব বি সেটের অধিসেট বা সুপার সেট। তারপরে আসি সার্বিক সেট। তাহলে সার্বিক সেট বলতে আমরা কিতা বুঝি? সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে লিখি, সার্বিক সেটের আমরা ইউ দিয়ে লিখি। যেমন সার্বিক সেট বলতে বুঝাই আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, এটা একটা সেট।
1 থেকে 10 অবধি সবগুলো সংখ্যা আছে সেটটার মধ্যে। এখন আমি যদি এ একটা সেট লই 1 2, বি একটা সেট লই 3 4, সি একটা সেট লই 8 9, তার মানে এ সেটের প্রত্যেকটা পদ, বি সেটের প্রত্যেকটা পদ, সি সেটের প্রত্যেকটা পদ, সবগুলা পদ ইউ সেটের মধ্যে আছে। তার মানে ইউ সেটটা হলো এ বি সি সবগুলা সেটের সার্বিক সেট। তাহলে এখানে ইউকে বলা হবে সার্বিক সেট এ বি সি এর। তাহলে সার্বিক সেট বলতে আমরা বুঝাই সবচেয়ে বড় সেট যেটা। আর সার্বিক সেটের অনেকগুলো উপসেট থাকে। সার্বিক সেটের উদাহরণ হিসেবে আমরা যদি লিখি বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটের আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি। তো বাস্তব সংখ্যার সেটকে আমরা সার্বিক সেট বলতে পারবো, কারণ বাস্তব সংখ্যার ভিতরেই অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে আছে সমগ্র সংখ্যা, সবগুলা বাস্তব সংখ্যার সেটের মধ্যেই আসে। তাই বাস্তব সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সেট। তারপরে আসছি সূচক সেট। এখন সূচক সেট বলতে আমরা কি বুঝাই? সূচক সেট হচ্ছে যদি আমরা একটা সেট এ নেই, তার মধ্যে আছে এ ই ইউ, এই তিনটা পদ আছে এর মধ্যে। এখন এই এ সেটের যে পদগুলো আছে এগুলোর আমরা ছোট ছোট উপসেটে ভাগ করতে পারি। যেমন আমি এ একটা উপসেট লিখতে পারি, ব্র্যাকেট আবার ই একটা উপসেট লিখতে পারি, ইউ একটা উপসেট লিখতে পারি, তারপর আবার এ ই দিয়ে একটা লিখতে পারি, তারপরে এ ইউ দিয়ে লিখতে পারি, তারপরে ই ইউ এভাবে লিখতে পারি, তারপরে ফাই লিখতে পারি। কারণ যে শূন্য সেট, যেটা শূন্য সেট সব সেটেরই উপসেট হয়, তাহলে শূন্য সেট সবসময় থাকবো। শূন্য সেটকে আমরা যে কোনো সেটেরই উপসেট হিসাবে লিখতে পারি। তাহলে এই যে এ সেটটা আছে এটার কয়টা উপসেট পেলাম? এ ই একটা, ইউ, এবারে এ ই, এ ইউ, ই ইউ, তাইলে দুইটা দুইটা করে হলো। এখন আরেকটা লিখতে পারি না সবগুলা মিলিয়ে এটা। তাহলে এখানে মোট কয়টা উপসেট হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাইলে এখানে এ সেটের মধ্যে তিনটা আছে পদ, এই তিনটা পদের আমরা আরও উপসেট হিসাবে আটভাবে লিখতে পারি। তাহলে এ সেটের এখানে কয়টা উপসেট হলো? তাহলে এ সেটের উপসেট হচ্ছে 8। তাহলে এটার আমরা লিখি পি অফ এ, পি ব্র্যাকেটে এ, এটার আমরা এটা ইকুয়ালস টু হচ্ছে এখানে যতগুলা উপসেট আছে সবগুলারে আমরা পি অফ এ দিয়ে লিখতে পারি। এখন পি অফ এ, এ সেটের উপসেট সংখ্যা কত হইব এটার আমরা কিভাবে লিখব? পি অফ এ ইকুয়ালস টু, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হলো এ সেটের পদ সংখ্যা। তাহলে n হচ্ছে এ সেটের পদ সংখ্যা। তাইলে 2 টু দি পাওয়ার n, এখানে এ সেটের মধ্যে পদ সংখ্যা কটা আছে? মোট 3টি পদ আছে। তাহলে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে কত? 8। তাহলে পি অফ এ, তাহলে এ সেটের মধ্যে পদ সংখ্যা আছে কটা? 8টা। তাহলে এখানে গণলেই তো আমরা পাই 1 2 3 4 5 6 7 8। তাহলে এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 8। তাহলে যদি এখানে 8টা না আসে তাহলে আমার লেখা ভুল হয়েছে। তাহলে আমি যে লিখেছি এখানে সবগুলো ঠিকই আছে। এখন আমি যদি আরেকটা সেট নেই এ ইকুয়ালস টু 1 2, তাহলে এটার উপসেট সংখ্যা কত হইব? সূত্র হয়েছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার এ সেটের মধ্যে কয়টা আছে পদ? 2টা, 2, তাহলে হইব 4। তাহলে এখানে 4টে উপসেট হইব। এখন 4টে উপসেট আমি লিখি। তাহলে পি অফ এ ইকুয়ালস কী হইব? একটা 1, একটা 2, একটা 1,2, আর একটা হচ্ছে 5। তাহলে মোট কয়টা আছে? 4টা। এই 4টা ছাড়া এটার আর কোনোভাবেই লেখা যায় না, একমাত্র এই 4টা পদই আছে। তাইলে এ সেটের যে সূত্রটা এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n।
তাহলে এটারে আমরা বলা হয় সূচক সেট বা পাওয়ার সেট, ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট, বাংলাতে হচ্ছে সূচক সেট। তারপরে আসছি অন্তরাল। অন্তরালের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মুক্ত অন্তরাল, মুক্ত অন্তরাল, ইংরেজি হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল। মুক্ত অন্তরাল বলতে আমরা কিভাবে বুঝি? মুক্ত অন্তরালে আমরা সাধারণত আমরা যে প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বলি ওইটা দিয়ে লিখি। যেমন আমরা যদি বলি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2,3 এটা একটা মুক্ত অন্তরাল, 4,7 এটা একটা মুক্ত অন্তরাল। তো এটাকে আমরা লেস দেন বা গ্রেটার দেন দিয়েও লিখতে পারি। এটার মানে হচ্ছে 2 লেস দেন এক্স লেস দেন 3, এটার মানে হচ্ছে 4 লেস দেন এক্স লেস দেন 7। তাহলে 2,3 মানে হচ্ছে এক্সের মান 2 থেকে বড় 3 থেকে ছোট, কিন্তু 2 আর 3 হবে না, 2 থেকে বড় যেমন 2.1 বা 2.0001, তো এগুলো তো 2 থেকে বড় সংখ্যা। তাহলে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, 3 থেকে ছোট সংখ্যা যেমন 2.99 বা 2.99999, এটাও তো 3 থেকে ছোট সংখ্যা। তাহলে এক্সের মান হবে 2 থেকে বড় 3 থেকে ছোট। এটার ক্ষেত্রে কি হবে? এক্সের মান 4 থেকে বড় 7 থেকে ছোট। তাহলে মুক্ত অন্তরালে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে যেটা আমরা ওপেন ইন্টারভ্যাল বলি, আর একটা হচ্ছে এভাবে, আরেকটা হচ্ছে বদ্ধ অন্তরাল, বদ্ধ অন্তরাল। তাহলে বদ্ধ অন্তরালের আমরা কিভাবে লিখি? বদ্ধ অন্তরালের আমরা লিখি থার্ড ব্র্যাকেট দিয়ে। যেমন থার্ড ব্র্যাকেট 2,3, থার্ড ব্র্যাকেট 2,3 আর ফার্স্ট ব্র্যাকেট 2,3, এই দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। 2,3 আমরা লিখি 2 লেস ইকুয়ালস এক্স লেস ইকুয়ালস 3। এটার মানে হচ্ছে এক্সের মানটা 2 থেকে 3, এই 2 থেকে 3 এর মধ্যে, এখানে 2 আছে 3ও আছে। এখন যদি বলি 4,7, এটার মানে হচ্ছে 4 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 7। তাহলে এটার আমরা যদি সেট আকারে লিখি তাহলে হবে 4,5,6,7। তাহলে 4 থেকে 7-এর মধ্যে যতগুলো আছে সবগুলোই আছে এখানে। 4 এবং 7 এই দুইটা যে প্রান্তিক বা শেষ, শুরু এবং শেষ যে দুইটা পদ আছে ওই দুইটাও আছে, সাথে ওই দুইটার ভিতরে যতগুলা সংখ্যা আছে সবগুলোই আইব এই সেটটার মধ্যে। কিন্তু এখানে যে 4,7 এটা যদি আমি লিখতে যাই, এটার মধ্যে 4 আর 7 এই দুইটা আসবে না। 4 আর 7 ছাড়া বাকিগুলো আইব সেটের মধ্যে, যেমন 4.1, 4.2 এমন করতে করতে 7.7 তো আসবে না, তো 6.9 এমন এগুলো আসবে সেটের মধ্যে, কিন্তু কোনো সময় 4 আর 7 আসবে না। ঠিক আছে, তাহলে মুক্ত অন্তরাল আর বদ্ধ অন্তরাল হয়ে গেল। তাহলে আপাতত সেটের যে বেসিক ধারণা এগুলা এতটুকুই রইল। এখন নেক্সট ক্লাসে আমি চ্যাপ্টার 1.1 থেকে অঙ্ক করা শুরু করব। তো আজকে এইটুকুই রইল। আর তারপরও যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে।